হ্যাঁ, পানি নিয়ে হানাহানি, বুঝছেন নি? হানি নিয়া হানাহানি কেটাই কইতাছে নোয়াখালীর একজন। নোয়াখালীর তন তিনি চিকিৎসার লাগিয়া কলকাতায় আইছেন। নিউ মার্কেট এলাকায় এক হোটেলে উঠছেন, রাস্তায় আসছেন চা খাওয়ার জন্যে। দুইজনে কথাবার্তা হচ্ছে, তিনিও এক বাংলাদেশি, উনি এক বাংলাদেশি। তা কথায় কথায় সে নোয়াখালীর ভদ্রলোক বলছে হানি নিয়া হানাহানি। কীরকম হানি নিয়ে? মানে পানি নিয়ে হানাহানি, মতবিরোধ। এই যে ফারাক্কার পানি, তিস্তার পানি, এইটাল লইয়া হানাহানি। যাই হোক, এখন বাস্তবে দেখছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে একটা কথা আসছে, সেটা হলো তিস্তা চুক্তি। তিস্তা চুক্তি, আবার ফারাক্কার জল, ফারাক্কার পানি, ফারাক্কার পানি, ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তাহলে আসল ব্যাপারটা কি? বাংলাদেশ কি সত্যি জল কম পাচ্ছে? আগামী 2026 সালে 25 বছরের চুক্তি শেষ হবে, আবার নতুন করে চুক্তি হবে। ইতিমধ্যে বাংলাদেশের এক প্রতিনিধি দল আসছে। তারা গতকাল মানে 4 তারিখে, মার্চের 4 তারিখ তারা ফারাক্কা সফর করেছে। ফারাক্কায় স্পিড বোট নিয়ে তারা গঙ্গা বক্ষে জল মেপেছেন, যে সত্যি সত্যি জলের কি অবস্থা গঙ্গায়। তো জল, সত্যি কথা বলতে গঙ্গায় আর জল নেই। আমার ব্যক্তিগত অভিমতে আমি বলছি, আমি যেটুকু দেখেছি সেটুকু বলছি। যেমন আপনার গঙ্গার একটা প্রবাহ, ওটার নাম অলকনন্দা। অলকনন্দা হচ্ছে আপনার হরিদ্বার, ঋষিকেশ, এই জায়গা দিয়ে যে গঙ্গার একটা অংশ বয়ে গেছে, তার নাম অলকনন্দা। অলকনন্দায় জল নেই। অলকনন্দায় আমি যে তখন জুলাই মাসে যে মগ নিয়ে পাথরের ওপর, নদীবক্ষে পাথরের ওপর বসে জল ঢালছি, ঋষিকেশ যে ওই একই অবস্থা দেখলাম। সব শুধু পাথর হা করে বেরিয়ে আছে, জল সামান্য একটু আছে, 1 ফুট 1.5 ফুটের বেশি নেই। তারপরে আপনার 2016 সালে আমরাও ফারাক্কায় গিয়েছিলাম, খুব গোপনে। ফারাক্কা দিয়ে আমরা ওখান থেকে নৌকা যোগে, মানে ফারাক্কা থেকে আরও উজানে, প্রায় 3 কিলোমিটার উজানে, যে আমরা নৌকা করে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত গিয়েছিলাম, প্রায় 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার যেতে বহু জায়গায় নৌকা আটকে গেছে। আমরা জলের মধ্যে নেমে সেই নৌকা ধাক্কিয়ে আবার বেশি জলে, অল্প জল থেকে বেশি জলে নামিয়েছি। আমাদের সাথে কিছু ফারাক্কার ছেলেপেলেও ছিল। তা বর্ষায় ওখান দিয়ে উত্তরবঙ্গে যাতায়াত করি, একাধিকবার যাতায়াত করেছি। সেই কলকল ছলছল বর্ষায় যে জলের আওয়াজ ফারাক্কায় দেখতে পাই ট্রেন থেকে বা বাস থেকে, তাতে মনে হচ্ছে অনেক জল, কিন্তু বাস্তবে জল গঙ্গায় নেই। তারপর আপনার ওখান থেকে ফিরে এসে যারা এইসব বিষয়ে একটু পড়াশোনা করে বা ঘোরাঘুরি করে, তাদের সাথে আলোচনা করে দেখলাম। তারা বললো যে দেখুন, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। জলের অভাব নেই, কিন্তু সেই জল মানুষের ব্যবহার উপযোগী জল নয়। সমুদ্রের জল নোনা,
আমরা যে জল ব্যবহার করি সেটা হচ্ছে বরফে আবৃত হিমালয়ের যে বরফ স্তর, সেই বরফ গলিত জল সমতলের দিকে নিচের দিকে যেটা গড়িয়ে আসছে, সেই জলের স্রোতটা বা প্রবাহকে আমরা এক একটা এক এক নাম বলি। কোথাও গঙ্গা, কোথাও যমুনা, কোথাও পদ্মা, কোথাও অলোকনন্দা, এই সমস্ত নাম আমরা দিয়ে থাকি, কিন্তু একই জায়গা থেকে জলের প্রবাহটা আসছে। এখন আগে 20 বছর আগে যেখান থেকে আমরা জলের প্রবাহটা মানে গঙ্গার যে উৎপত্তিস্থল গঙ্গোত্রী, সেটা এখন যেখানে ছিল সেখান থেকে প্রায় 20-25 কিলোমিটার ওপরের দিকে চলে গেছে। এই যে 20-25 কিলোমিটার এরিয়া, এখানে আর কোনো বরফ জমে না, এখানে সমতল হয়ে গেছে, যে কোনো কারণেই হোক সমতল হয়ে গেছে। অতএব জল সেখানে আর উপায় নেই। এখন এই জল, গঙ্গার জল আমরা ব্যবহার করি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য প্রবাহ যেখান দিয়ে বয়ে গেছে। কিন্তু এই প্রবাহটা যে বয়ে গেছে উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রায় 2000 কিলোমিটারের বেশি প্রবাহ বয়ে গেছে। এই 2000 কিলোমিটারের বেশি যে প্রবাহ, এই প্রবাহের মধ্যে 130 কিংবা 35 কিলোমিটার পড়েছে বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের ভিতরে যে প্রবাহটা গেছে সেটা রাজশাহী জেলার, বর্তমান রাজশাহী জেলার শিবগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এবার গঙ্গার ভাঙন আমাদের ভারতকেই সামলাতে হয়। 2000 কিলোমিটারের বেশি গঙ্গার ভাঙন, গঙ্গার জল দূষণ, গঙ্গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সব কিছু ভারত সরকারের উপরে, ভারতীয়দের পয়সা এটা করা হয়। আর ফকটে বসে বাংলাদেশ দিব্যি তারা আরামসে জল নিয়ে যায়, তাদের তো আর কোনো খরচাপাতি করতে হয় না। এবার মূল ঘটনা যেটা দাঁড়িয়েছে, এই বাংলাদেশ, এটা বাংলাদেশ বলা যায় না, এটা ফকট দেশ। এই ফকটিয়া খাওয়ার যে স্বভাব এদের হয়ে গেছে, এই স্বভাবের কোনোদিন পরিবর্তন হয়নি, হবেও না। তাদের জলের অভাব নেই, কিন্তু কৃত্রিম জলের অভাব বাড়িয়ে রেখেছে। একটা রিপোর্টে দেখা গেছে যে প্রতি বছর বাংলাদেশের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যে প্রায় 16 কিলোমিটার, সেই আয়তনের বাইরেও প্রতি বছর 16 কিলোমিটার করে বাংলাদেশের ভূখণ্ড বাড়ছে। এই ভূখণ্ড বাড়ছে কোথায় দিয়ে? বাড়ছে বঙ্গোপসাগরে, যেখানে দ্বীপ হয়ে উঠছে। আর বাড়ছে কোথায়? যেখানে জল ছিল, নদী ছিল, সেই সমস্ত জায়গায় চর পড়ে পড়ে এই ভূখণ্ডগুলো বাড়ছে। তাহলে এবার বুঝুন, ব্রিটিশ যখন এদেশে শাসন করত, সে সময় ব্রিটিশরা গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা এ সমস্তগুলো তারা মাঝে মাঝেই ড্রেজিং করত। কিন্তু ব্রিটিশ চলে যাওয়ার পরে পাকিস্তান গভর্নমেন্ট কোনো রকম ড্রেজিং পূর্ব বাংলার নদ নদীগুলোতে করেন। আর বাংলাদেশ আসার পরে তো প্রশ্নই ওঠে না, কারণ নদী ড্রেজিং করতে গেলে বাংলাদেশের পকেটে আর চা খাওয়ার পয়সাও থাকবে না। অতএব ভারতের কাঁধে বন্দুক রেখে তারা শিকার করার একটা পদ্ধতি নিয়েছে। আর প্রতি বছরই বাংলাদেশে যেটা ঘটছে সেটা হলো নদী বক্ষে বাঁশ পুঁতে তার উপরে বালির বস্তা ফেলে সেখানে নদী ভরাট করে বাড়ি ঘর হচ্ছে। কারণ ওই যে আল্লাহর মাল, আল্লাহ দেশে
আল্লাহ যে দেশে এই মালেরা যাবে কোথায়? তাদের তো অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা কোথায়? ফাঁকা নদী, নদীর মধ্যে বাঁশের খুঁটি পুঁতে তার উপরে বালির বস্তা ফেলে ভরাট করে সেখানে বাড়িঘর তৈরি হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। 310টা নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে 110টি নদী বাংলাদেশিরা তারা মেরে দিয়েছে। সে নদীর আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর ভারতের কাঁধে এসে চাপ দিচ্ছে, জল দাও, পানি দাও, পানি বন্টন, পানি নিয়ে হানাহানি, বুঝলেন? ভারতও সদাশিব, ওরা যা বলছে তাই শুনছে। পাকিস্তান দাও, 47-এ 14ই আগস্ট ভারত ভেঙে পাকিস্তান দিয়েছে ভারতের নেতারা। এবার 1971 সালে আবার বাংলাদেশ দাও, হ্যাগোলগে থাউম না, ঘর করুম না, এদের তালাক দিলাম, বাংলাদেশ দাও। আবার ভারত সেখানে যে লড়াই করে তার সৈন্য সামন্ত টাকা পয়সা যুদ্ধাস্ত্র ব্যয় করে বাংলাদেশ দিয়েছে। এখন বাংলাদেশ তারা বলছে ওইটুকু দিলে হবে না, খেতে দাও, পড়তে দাও, জল দাও, গোটা ভারতবর্ষটা আমাদের দাও। আমরা থাকবো কোথায়? নদীতে যেমন বাড়িঘর করছে, এদিকে আবার বাংলাদেশের অভ্যন্তরে যে আপনারা জানেন যে সুন্দরবনের বেশ অধিকাংশ অংশ, যেটা বেশিরভাগ অংশ সেটা বাংলাদেশের মধ্যে পড়েছে। সুন্দরবনের জঙ্গল কেটে সেখানেও মানুষ বসবাস শুরু করে দিয়েছে। আর যাবেটা কোথায়? আগামী 2025-এ তাদের জনসংখ্যা, এই যে আগামী 2025 বলছি, আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি ছাড়িয়ে যাবে। এই 20 কোটি মানুষের উপযুক্ত বাসস্থান, হসপিটাল, অফিস, আদালত, শিক্ষালয় এগুলো গড়ার জন্য জমি চাই। জমি তো বাংলাদেশে নাই। তাহলে কোথায় যাবে? সেগুলো এক্সপোর্ট হবে ইন্ডিয়ার ভিতরে। এক্সপোর্ট হবে ইন্ডিয়ার ভিতরে, যেমন হচ্ছে রিফিউজি এক্সপোর্ট, অনুপ্রবেশকারী এক্সপোর্ট, সন্ত্রাসবাদী এক্সপোর্ট, চোরাচালান এক্সপোর্ট, এগুলো সবই ভারতে হচ্ছে বাংলাদেশ থেকে। তারপরেও আমাদের এই যে গোবর্ধন সরকার 100 কোটি টাকা বাংলাদেশের জন্য সাহায্য স্বরূপ এই 2025-26-এর বাজেটে বরাদ্দ করেছে। বুঝুন অবস্থা। অথচ এই গোবর্ধন সরকারের দেশে বাংলাদেশ থেকে প্রায় 3 কোটি মানুষ তাড়িয়ে দিয়েছে। 3 কোটি মানুষ যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, এই গত 78 বছরে যে তাড়িয়েছে তার সংখ্যাটা এখন 3 কোটি দাঁড়িয়ে গেছে। শুনেছেন? এই 3 কোটি মানুষের আর্থিক উন্নয়নের জন্য কোনো টাকা বাজেটে বরাদ্দ করেছে? তাদের পুনর্বাসন দেওয়ার জন্য কোনো টাকা বরাদ্দ করেছে? খুঁজে পাবেন না। কিন্তু বাংলাদেশের মানুষের সাথে একটু প্রেম পীড়িত রাখার জন্য 100 কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছে। ওই যাহা লাও তাহাই কদু। এরা কংগ্রেসকে দোষারোপ করে, কংগ্রেস এই ভুল করেছে, ওই ভুল করেছে। বাংলাদেশ নিয়ে এই সরকার, এই গোবর্ধন সরকারও তো ভুল করছে। এ সরকার কি কাজটা করছে? ঘুম পাড়ানি গান গাইয়ে দিয়েছে, সিএ নিয়ে চেটে চেটে খাও, আর তোমাদের কিছু করতে হবে না। এটা তো সরকারের ঘুম পাড়ানি গান। আরে বাবা, এই মানুষগুলো বাঁচতে গেলে তার কর্মসংস্থান চাই, পুনর্বাসন চাই। জমি কোথায়? তারপরেও জল তো দেবেই দেবে, 100 কোটি টাকা তাদের দেবে।
আপনি পেট্রাপোল বর্ডারে যে দাঁড়িয়ে দেখবেন প্রতি 10 মিনিট অন্তর একটা করে গাড়ি ঢুকছে, গাড়ি ভর্তি, একবার পাঞ্জাব লরি ভর্তি খাবার দাবার সমস্ত যাচ্ছে। আর এখানে চালের দাম, আমাদের পশ্চিমবঙ্গের চালের দাম আর কদিনের মধ্যে দেখবেন এখন 50 টাকা চলছে। মোটামুটি খাবার উপযুক্ত চাল সবার 50 টাকা কেজি চলছে। মিনিকেট, রত্না এগুলো 50 টাকা কেজি চলছে। আগামী দিনে দেখবেন এই চালের দাম 100 টাকা কেজি করে দেবে সরকার। ওদেরকে বাংলাদেশের সাথে আমাদের টাকার যে ব্যাজ বা তারতম্য, আমাদের এখানকার 100 টাকা দিলে বাংলাদেশের প্রায় 140 টাকা পাওয়া যায়। আর এখন সেখানে চাল বিক্রি হচ্ছে 45 টাকা, 46 টাকা, 47 টাকা করে চাল বিক্রি হচ্ছে এই মিনিকেট। অথচ আমাদের এখানে আমরা 50 টাকা কেজি কিনে খাচ্ছি। প্রেম একেবারে বিগলিত প্রেম, মাখো মাখো প্রেম। এই ব্যাপারটা আমরা কেউ কোনো কিছু বলি না। আমাদের এখানে আন্দোলন নেই, হুজুকে বাঙালি। কয়েকদিন হলো বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে একবারে গ্রামে গঞ্জে পথে ঘাটে বিক্ষোভ হলো, মিছিল হলো, তারপর ফোঁস করে বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেল। আরে ভাই, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এটা কি নতুন হচ্ছে? আজকে নতুন কিছু? এতদিন কোথায় ছিলেন? এতদিন কেন কথা বলেননি? ঘুমিয়েছিলেন নাকে সর্ষের তেল দিয়ে? হ্যাঁ, বাংলাদেশে হিন্দু অত্যাচার হচ্ছে, এতদিন কোথায় ছিলেন, কেন ঘুমিয়েছিলেন? এখন বলছেন। আমরা তো আজকে প্রায় ধরুন সেই 77 সাল